স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় যোগ দিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে তিনি রওনা হন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় তিনি অংশ নেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দর্শক, এই বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। কথা বলছি তার সাথে। প্রধানমন্ত্রী যশোর পৌঁছানোর পর প্রথম কি কর্মসূচি রয়েছে সেটি জানাবেন, এবং আজকে যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হচ্ছে সেটি নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী ইতিমধ্যে যশোরে পৌঁছে গিয়েছেন। ঠিক সকাল 10টা 15 ইউএস বাংলা ফ্লাইটে, রেগুলার ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। ওখানে অবতরণ করার পর তিনি সরাসরি যে উলশি শার্শা উপজেলার যে উলশি খাল পুনর্খনন কর্মসূচি, সেখানে অংশ নিতে তিনি রওনা দেন। এবং উলশির পথে তিনি যখন যান তখন রাস্তার দুই ধারে স্থানীয় জনগণ এবং নেতাকর্মীরা তাকে হাত নাড়িয়ে স্বাগত জানান এবং উৎফুল্ল জনতা অধীর আগ্রহে তাকে জন্য অপেক্ষা করেছিলেন। এবং তিনি যখন এই পথে রওনা দেন তখন তারা তাকে স্বাগত জানান। এছাড়া তিনি ওখানে ইতিমধ্যে তিনি খাল খনন যে কর্মসূচি সেটি উদ্বোধন করেছেন। এবং আমরা যতটুকু এই মুহূর্তে জানতে পেরেছি যে তিনি সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন। আমি এই মুহূর্তে আছি আসলে তিনি যে দিনের সবশেষ কর্মসূচি জনসভা, সেই জনসভা স্থলে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আসলে জনসভা স্থলের যে সার্বিক যে পরিস্থিতি, অর্থাৎ যে গোছগাছ আর কি, সেটা কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছে। মাঝে কিছুটা বৃষ্টি এসেছিল, তারপরেও নেতাকর্মীরা সরে যাননি, মাঠেই অবস্থান করেছেন। আমরা একটু এখানে মধ্যে একজন একটু কথা বলবো। যে আপনি কখন এসছেন আর কেন এসছেন? আমি আসছি প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং কি তার দেখার জন্য। অনেকদিন পর প্রিয় নেতা আবার আসলো, এর আগের দিন উপসার আসলো, এখন আবারও আসলো। আমাদের এই খাল কাটা কর্মসূচি প্লাস মেডিকেল উদ্বোধন হবে, এই কারণে আসা। চা পাওয়া এখন নেতার কাছে আমাদের সিটি কর্পোরেশন দেওয়ার আসে একটা চিন্তা ভাবনা করছি যে যদি নেতা দেয় এটাই কাছে কিছু না। নুজহাত, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এখানে জনগণের যে চাওয়া পাওয়া, তারা সিটি কর্পোরেশনের ঘোষণা থেকে সর্বশেষ। দর্শক, যশোর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার আপিল এখনও নিষ্পত্তি হয়নি। ঘটনার 12 বছর পার হলেও আসামিদের সাজা কার্যকরের অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এছাড়া সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো ধরনের সহায়তা পাননি নিহতদের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জে অন্য 6 জনের সাথে খুনের শিকার হওয়া তাজুল ইসলামের কবরের পাশে প্রায়ই দাঁড়িয়ে থাকেন তার বাবা। সাথে বড় ভাইয়ের কবরের সামনে আসেন তাজুলের ছোট ভাইও। ঘটনার 1 যুগ পর এসেও পুত্র হত্যার বিচারের অপেক্ষায় অসহায় এক বাবা। অনেকভাবেই বলছি যে আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। জনাব তারেক রহমান সাহেব উনিও কিন্তু একজন ভাইহারা। তো আমি একজন ভাইহারা হিসেবে তোমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর হয়। আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা অপরাধীরা এখনো আসামিরা ধরা পড়ে নাই, তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে যেন পদক্ষেপ নেন। নিহতদের সব পরিবারের গল্প একই রকম। হতাশায় দিন কাটছে 7 পরিবারের সদস্যদের। স্বজন হারানোর ব্যথায় কাতর তারা। ছবির অ্যালবামের ভাঁজে আজও নিহত নজরুলের স্মৃতি খুঁজছেন তার স্ত্রী।
নিম্ন ও উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও আপিল নিষ্পত্তি এবং রায় কার্যকর বিলম্ব হওয়ায় হতাশা প্রকাশ করেন মামলার বাদী। সরকারের উপরে নির্ভর করে ওনারা চাইলেই তো বিচারটা রায় সম্পূর্ণ হয়। তারপর আমরা প্রচন্ড ভয়ে ভীতিতে থাকি। সবাই বলে যে নূর হোসেন নাকি আয়সা পড়বে, নূর হোসেন নাকি আয়সা। ভাই আমরাই তো ক্ষতিগ্রস্ত, আসলে তো আমাদের উপরে প্রতিশোধ নেব, কারণ প্রচন্ড যুদ্ধ করছে এই মামলার জন্য। রাষ্ট্রপক্ষ বলছে আসামিরা মামলা বিলম্ব করার উদ্দেশ্যে আপিল করছে, তবে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আন্তরিকভাবে কাজ করছেন তারা। ফ্যাসিস্ট সরকারের সময় তারা আপিল করে দীর্ঘদিন মামলাটাকে ঝুলিয়ে রেখেছিলেন, কোনোভাবেই আপিল হায়ারিং হয়নি। বর্তমানে লিভ টু আপিলের জন্য পেপার বুক তৈরির পর্যায়ে আছে, যে কোনো সময় এই মামলাটা চূড়ান্ত শুনানি হবে। 2014 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ 7 জন অপহরণের শিকার হন। 3-4 দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। 7 খুনের মামলায় 2017 সালের 17 জানুয়ারি রায় দেয় নিম্ন আদালত। 2017 সালের 22 আগস্ট উচ্চ আদালতের রায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। এছাড়া 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে আসামিদের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। ভিসা জটিলতার মুখে পড়ছে বাংলাদেশিরা। বিদেশে পড়া, কাজ কিংবা ভ্রমণ, এই 3টি ক্ষেত্রেই এখন বাংলাদেশিদের কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে। কোথাও জটিল প্রক্রিয়া, কোথাও কার্যত বন্ধ বাংলাদেশের ভিসা। বিশেষজ্ঞরা বলছেন ভিসা সংকটের জন্য মানহীন শিক্ষা ও অদক্ষতাই দায়ী। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট? দায়টা আসলে কার? সাম্প্রতিক সময়ে বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। কি যোগ্যতা থাকার কারণে 80 এবং 90 দশকে যারা গেছে তারা একটা ভালো উন্নত জীবন সেখানে পেয়েছে, সেই ট্রেন্ডটা কিন্তু এখন নাই। এখন আমরা দেখি অনেক সময়ই যে যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে যারা যায় ইউরোপ বা আমেরিকায়, তারা মানসিকতাই থাকে যে আমি ওখানে পার্মানেন্ট হব, কিন্তু তার সেই লেভেলের কোয়ালিফিকেশনটা তো থাকতে হবে যে সে প্রফেশনাল হিসেবে কাজ করবে। অনেকেই কিন্তু প্রফেশনাল হিসেবে চিন্তা করে না। শ্রমবাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও সংখ্যাটা সীমিত। কি কারণে বাজার বন্ধ হয়েছে সেইটা কিন্তু আমরা মূল্যায়ন করি না, বা মূল্যায়ন করা হলেও সেই অনুযায়ী প্রস্তুতিটা থাকে না। বাংলাদেশিদের একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশিরা সৎ এবং খাটতে পারে। তো শুধুমাত্র খাটনি দিয়ে কিন্তু সব কাজ হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু এখন টেকনোলজি নির্ভর জায়গায় চলে আসছে, সেটা কনস্ট্রাকশন হোক বা মানে যেগুলো প্রথাগত খাতগুলো আছে, ক্লিনিংয়ের কাজ, কনস্ট্রাকশনের কাজ, এসব জায়গাতেও কিন্তু টেকনোলজি চলে আসছে। এই যোগ্যতাগুলো যদি আমাদের এই ক্লাস 7-8 পাস করা ছেলে মেয়েদের না থাকে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। গত 8 বছরে ইউরোপ থেকে 4000-এর বেশি বাংলাদেশি দেশে ফেরত এসেছেন, আর যুক্তরাষ্ট্র গত 1 বছরে 322 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। পরিসংখ্যান বলছে পুরো বিশ্ব থেকে গড়ে 1 লাখের বেশি বাংলাদেশি প্রতি বছর জোরপূর্বক ফেরত আসছেন। এত সবের পরও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করে দিয়েছে। আর পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত তো 2024-এর 5 আগস্টের পর এদেশের মানুষের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। আমাদের যে নতুন নির্বাচিত সরকার আছে, এই সরকারের আপনার কূটনৈতিক পর্যায় থেকে এটার একটা উদ্বেগ বাড়াতে হবে, এবং আমি মনে করি যে ট্রাভেল এজেন্সির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টতা বাড়াতে হবে, যাতে করে আপনার ট্রাভেল এজেন্সি ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দিতে পারে। এম্বাসি এটা খুব সহজেই তাহলে ভিসা যোগ্য প্রার্থীগুলো বেছে নিতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনেক নাগরিককে দেওয়া ভিসাও কোনো কারণ ছাড়াই মেয়াদ শেষের আগে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যেমন আমাদের সবচেয়ে বেশি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি তেলের সংকটের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় কমেছে পর্যটক আগমনের সংখ্যা। জেলার জ্বালানি সংকট ও ফিলিং স্টেশনগুলোর অবস্থা জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পাম্পগুলোতে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? তেল নিয়ে ক্রেতারা কি বলছেন? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন।
নুজহাত, দাম বৃদ্ধির পরও পটুয়াখালীতে কিন্তু তেল বিতরণ কার্যক্রম বা তেল সরবরাহ কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়নি। আমি আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালী জেলায় কিন্তু 8টি তেলের পাম্প রয়েছে। এসব পাম্পগুলোতে একদিন অথবা 2 দিন পর পর একটি নির্দিষ্ট সময়, রাতে কিংবা দিনে একটি নির্দিষ্ট সময় কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে আমরা দেখেছি যারা বিশেষ করে বাইকার থেকে শুরু করে যারা পরিবহন চালক রয়েছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তাদেরকে কিন্তু তেল নিতে হচ্ছে। এই যে তেল সরবরাহ করা হচ্ছে, এই তেল কিন্তু আসলে রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে, যার কারণে ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু এই উপকূলীয় এলাকায় প্রায় 15 দিন ধরে ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে। দিনে কিন্তু 3 থেকে 4 বার বা 5 বারও কিন্তু লোডশেডিং হয়। এটি কিন্তু ঘণ্টাব্যাপী হয়, যার কারণে এই তেল সংকট এবং লোডশেডিংয়ের কারণে কিন্তু কুয়াকাটায় পর্যটকের আগমনের সংখ্যা অনেকটা কমেছে। আমরা সকাল থেকে কুয়াকাটা ঘুরে দেখেছি যে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে কিছু সংখ্যক পর্যটক থাকলেও লেম্বুরবান, সুটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি সহ এবং কাউরচর সহ যে সকল পর্যটন স্পট রয়েছে, এ সকল পর্যটন স্পট কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। পর্যটন শিল্পে কিন্তু যে সকল ব্যবসায়ীরা রয়েছে পর্যটন সংশ্লিষ্ট, তারা কিন্তু অনেকটা লোকসানের মুখে পড়েছেন এবং যে সকল পর্যটকরা এই তেল সংকট সহ নানা সংকট দূর করেও যারা কুয়াকাটায় এসেছেন, তারা কিন্তু লোডশেডিংয়ের কারণে তারা কিন্তু অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন। আমরা হোটেল মোটেল যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা যে সময় আসলে কারেন্ট থাকে না বা বিদ্যুৎ চলে যায়, সে সময় কিন্তু তারা পর্যটকদের জেনারেটর দিয়ে সেবা সরবরাহ করে, কিন্তু তারা পাম্প থেকে তেল না পাওয়ার কারণে পর্যটকদের যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবা কিন্তু তারা দিতে পারছে না, যার কারণে পর্যটকদের সঙ্গে বা পর্যটকরা তাদের কাছে অনেকটা ক্ষোভ জানেন। তো আসলে এখানকার পর্যটক সংশ্লিষ্ট যে সকল ব্যবসায়ী রয়েছে, স্থানীয় রয়েছে, তারা কিন্তু তেল সংকট নিরসনের পাশাপাশি লোডশেডিং কমানোর কিন্তু দাবি জানিয়েছেন। তো আসলে নুজহাত, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, পটুয়াখালী থেকে তেল সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন মোহাম্মদ ইমরান। দেশের 5 অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ওই অঞ্চলের নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল 6:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময় ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়েও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়া, এদিকে হরমুজ প্রণালী সক্রিয় করা সহ যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান এই প্রস্তাব দিয়েছে। এতে পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়েছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দর্শক, সংবাদের শুরুতে আমরা আপনাদেরকে প্রধানমন্ত্রীর যশোর সফর সম্পর্কে জানাচ্ছিলাম। এই পর্যায়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব, আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। আমাদের রাজনীতি অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে সেটি।
আপনারা দেখেছেন নিশ্চয়ই, কম বেশি সকলের মনে আছে, এই যে প্রায় 2 মাস 2.5 মাস আগে যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি আপনার মতে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই নুরুশি বা যেটাকে এই এলাকার মানুষ ইয়ামান হিসাবে চিনে এইরকম প্রায় 20,000 কিলোমিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক হোক, মা-বোনরা হোক, এলাকাবাসী হোক, তরুণ সমাজের সদস্যরা, তরুণরা হোক, বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে। আমরা খাল খনন সেই জন্য করতে চাই। এই খাল খননের ফলে কি হবে? সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। কিন্তু ভাই বোনরা তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম এই যে এখানে এখানে অপেক্ষা করছেন মা বোনেরা, এখানে আজকের এই সভায় এসছেন, এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে এসছেন, আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যা এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা বাংলাদেশের, এর অনেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। এই খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আমরা আরো সামনে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত, উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করবো। শুধু এইভাবে আমাদের এইবার তার কর্মসূচির একটি অংশ, শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করবো সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। এখন ভাই বোনরা, আমরা বলেছিলাম খাল খনন করবো, আমরা কিন্তু আমাদের ওয়াদা রেখেছি, দেশে আমরা খাল খননের কর্মসূচি কাজ শুরু করেছি। আজকে এইখানে শুরু করলাম, এর আগে আমি দিনাজপুর দিয়ে খাল খননের কর্মসূচি শুরু করেছিলাম। ভাই বোনেরা, আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করবো, একই সাথে উপবৃত্তি আমরা দেবো। ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রামে, সকল মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে পক্ষ থেকে ইনশাআল্লাহ 2,500 করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2 চাকরি ভালো খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2,500 টাকা থেকে ছোট উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা সেটি আমরা করতে চাই। মা বোনেরা, আমরা 2 দিন আগে আরো একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই মা বোনের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্না বাড়ির ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা বোনে হোক, সেটি শহরের মা বোনে হোক। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেবো, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব, কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মৌকুফের ব্যবস্থা করবো। আল্লাহর রহমতে আমরা সেই কাজ শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করেছি। আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায়
বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। আমরা সেই কাজে হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হবে, যার ফলে বেকার অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তারা যারা আছে তাদেরকে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলেন, মুয়াজ্জিন বলেন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মে ঘুরেছে তাদেরকে আমরা ব্যবস্থা করবো সরকার থেকে তাদের জন্য একটি সম্মান, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এর ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে দিলাম, ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে রহমান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, এ পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অফ করে পালন করার জন্য। আমাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের আত্ম পরিবর্তনের রাজনীতি। আজকে আপনাদের সাথে যে কয়টি পরিকল্পনার কথা আমি তুলে ধরলাম সংক্ষেপে, এই কয়টি পরিকল্পনা যদি আমরা সফল করতে পারি, এই কয়টি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে, বাংলাদেশের সমগ্র জনসংখ্যার বেশি জনসংখ্যার প্রায় 70% মানুষ গ্রাম অঞ্চলে বা উপজেলা বা জেলা পর্যায়ে বাস করে। এই মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চল উপজেলা যারা বাস করে, গ্রামে যারা বাস করে, তারা উপকৃত হবে। আপনারা কি তাই মনে করেন এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারে গ্রামের মানুষ উপকৃত হবে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেটি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল আজকে, এই খাল খনন যদি আমাদেরকে পুনর্খনন করতে হয়, এই খালে যদি আমাদেরকে পানি নিয়ে আসতে হয়, তাহলে আপনাদের সরকার তো আছে, কিন্তু পাশাপাশি এলাকার মানুষ যারা আছে, এলাকার তরুণ সমাজ যারা আছে, আপনাদেরকে আমাদের সাথে হাত লাগাতে হবে। পারবেন হাত লাগাবে এই খাল খননে আপনাদের সকলকে, কারণ এই দেশটা এই দেশের জনগণ, এই দেশের মালিক এই দেশের জনগণ, এই দেশের মালিক এই দেশের জনগণ, এবং এই দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য, আমাদের প্রত্যেকটি কর্মসূচির বাস্তবায়ন হবে মানুষের আত্ম পরিবর্তনের জন্য। বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে, এই দেশের গ্রামে গঞ্জে বাস করা মানুষের কাছে ওষুধপত্র ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে, এই দেশের বেকার যুবক বলুন, এই দেশের বেকার তরুণদের বলুন, তাদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টিপাত কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী 25 বছরের প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের 25 কোটি বৃক্ষরোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম, এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট এই স্বৈরাচারকে বিদায় করেছি। তারপরে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আর এই মাননীয় জনতার সামনে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই চর্চা সমাপ্ত হবে। দর্শক, যশোরের জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।